ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। কিরে রতন, এই তুই আটকায় সামনে খালি লিখে তো কি পিছে যাবো নাকি? আগে আমি সামনে খাড়া ছিলাম, তাই এখন সামনে আসি। ওই তুই আগে আসলি মানে? তুই কখন আগে আসলি? আগে আসিল কামালের বোন কাজল, কাজলই তো আছে। আরে কাজল আবার পরে আমি দাঁড়াইছিলাম, দশ নাই এ জানানোর সময় যে আমি কাঠি গেড়ে গেছি। বেটা আমরা অসুস্থ শরীরে 1 ঘন্টার পর ঘন্টা খাড়া রইছি, আর তুই এই কাঠি গেরা ওইখানে গিয়ে চা খাইতেছস? হ্যাঁ, ওই পিছে যা, পিছে যা। আরে যাবো না। রতন ঘাড়ো আমি করিস না, পিছে যা। তুই গাড়ির দেখছিস নাকি? তুই কি আমাকে ঝগড়া করতে চাস? তুই আমাকে ঝগড়া করতে পারবি? কি কি হচ্ছে এগুলো? সমস্যা কি? দেখো না ডাক্তার, আমরা কখন থেকে লাইনে খাড়া রইছি, আর ও একটা কি খুঁটি গাইরা ওই ওই পাশে চা খাইতে গিয়া আড্ডা উড্ডা মাইরা আইসা মাঝখানে ঢুকতাছে। কি গাড়ছে? ভাই আমি যে যাওয়ার সময় আমি এই যে কাঠিটা গেড়ে গেছি। হাই রে রতন ভাই, কাঠি গাড়লে কি জায়গাটা তোমার হয়ে যায়? ভাই এই যে আমি প্রথম লাইনে দাঁড়াইছিলাম, এরপরে কাঠিটা কাটছি, এটাই তার প্রমাণ। এটা কি রকম অন্যায়, আশ্চর্য! তুমি জোর করে লাইনে ঢুকে পড়ছো। আমি তো সব রুগী দেখে তারপর যাই নাকি? জি। তাহলে এই অন্যায়টা তুমি কেন করতে গেলা? দাঁড়াও, লাইনে দাঁড়াও, কিচ্ছু হবে না। দাঁড়াও, সবাইকে দেখবো, দেখে তারপর যাবো। আচ্ছা ভাই। মন খারাপের কিছু নাই, দাঁড়াও। চাচা সালাম আলাইকুম, ভালো আছেন? আসেন চাচা। কি শোয়েব ভাই সবার আগে? আসেন আসেন, ভিতরে আসেন। স্বাস্থ্য এত বেড়েছে কেন? আসেন, বসেন। এসব কি শোয়েব ভাই? তোমার ডায়াবেটিক তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এই যে কোলেস্টেরল, এটাও হাই। এই বয়সে এরকম হলে হবে? তো খাওয়া দাওয়া তো কন্ট্রোল করতে হবে। এটা কি কইতেছো ভাই? খাইতেই যদি না পারি, দুনিয়াতে এত কষ্ট করে লাভ কি? আর খাওয়ান ছাড়া একটা মানুষ বাঁচতে কেমনে কও? আর আমি তো তোমাকে খাওয়া একেবারে ছেড়ে দিতে বলছি না, আমি বলছি খাবা, কিন্তু একটু কম করে, ঠিক আছে? আর ডায়াবেটিক অসুখটা খুব খারাপ, বুঝছো? ডায়াবেটিককে কি বলা হয় জানো? ডায়াবেটিককে বলা হয় সব অসুখের মা। এটা যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে গেছে, আরো 10টা অসুখ বাঁধাবা। এটা দে, প্যাটটা দে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। অবশ্যই ওজন কমাতে হবে, কোলেস্টেরল হাই, ওটাকেও কন্ট্রোল করতে হবে। ঠিক আছে। আচ্ছা। ওজন ওজন কমাতে হবে, কোলেস্টেরল ওটাকেও কন্ট্রোলে রাখতে হবে, আর প্রত্যেক দিন কমপক্ষে 30 মিনিট জোরে জোরে হাঁটবা। ঠিক আছে। আর প্রত্যেক দিন 2 বেলা রুটি খাওয়ার অভ্যাস করো। ওষুধের লগে লগে রুটি খাইতে হইব? তাইলে ঠিক আছে। আচ্ছা, রুটি কি ভাত খাওয়ানোর আগে খাইতে হইব না খাওয়ানোর পরে? সরি। ও ঢ্যাঁড়স ভাজি নাকি? আরে বাহ, আজকে তো খাওয়া বেশি হয়ে যাবে মনে হচ্ছে, বেশি খেয়ে ফেলবো আজকে। তুমি কোনো কথা বলছো না কেন? কি কিছু বলবে না?
রাগ করে আছো? আই এম সরি। বিশ্বাস করো আমি চেম্বার শেষ করে সোজা বাসায় চলে আসছিলাম। আমি হঠাৎ করে ইমার্জেন্সিতে একটা ক্রিটিক্যাল পেশেন্ট চলে আসলো, পরে লেট হয়ে গেছে, সরি। আমি কি তোমাকে কিছু বলেছি? এই যা, কারেন্ট চলে গেল, সময় পেল না। দাঁড়াও, মোম কোথায় গেছো? ওদিকে আছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কি হলো, তাকিয়ে আছো কেন? খাও। এই মোমের আলোতে আমি যেন একটা মোমের পুতুল দেখছি। কি যে সুন্দর দেখাচ্ছে তোমাকে। পুরুষ মানুষের সমস্যা কি জানো? কি সমস্যা? মেয়েদের নিয়ে তাদের তুলনাগুলো হয় উদ্ভট আর নকল জিনিসের সাথে। কথা না বাড়িয়ে খাও। গরম লাগছে, এই বিদ্যুতের যন্ত্রণা না আর সহ্য হচ্ছে না। আর সহ্য করতে হবেও না, আজকে কথা বলে এসেছি, আইপিএস কালকে লাগিয়ে দিয়ে যাবে। ওকে, চলো বিদ্যুৎ বাবাজি চলে আসে আগে আমরা ক্যান্ডেলের ডিনারটা শেয়ার করি। খাওয়া তো সামনেই আছে। খাবো না, তোমার হাতে খাবো, খাইয়ে দাও। ঢং? হ্যাঁ ঢং না? হ্যাঁ ঢং। কেন, আমার ঢং করা নিষেধ? ওটা কি তোমার কেনা সম্পত্তি? দাও, তুমি গরমটা লাগছে না? গরমটা না থাকলে এবার খাও। না, আমি লাইট বন্ধ করে ক্যান্ডেলের ডিনারই করবো আজকে। বাস, বিদ্যুৎ বাবাজি আবার চলে গেছে, শুধু ফ্যানটা চলবে। ওষুধগুলো 6 ঘন্টা পর পর খাবেন, ঠিক আছে? আর ওষুধগুলো কিন্তু বাইরে থেকে কেনার কোনো দরকার নেই, আমাদের ডিসপেন্সারিতে গিয়ে দেখালে আপনাকে ওষুধগুলো ফ্রিতে দিয়ে দিবে, ঠিক আছে? শোনা। সাইকম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে পাশের রুমের করিম সাহেব, উনি কোথায়? ডক্টর করিম? করিম স্যার তো এখনো আসেনি। এখন আসেননি? জি না স্যার। আচ্ছা, হাসান, আচ্ছা তুমি সব ডাক্তারকে বলো তো যে আমি সবার সাথে একটু আমার রুমে বসবো, ঠিক আছে? আপনি কাজ করেন, সবাইকে জানাও। আর মা, আপনি কিন্তু বেশি বেশি করে পানি খাবেন। ডাক্তার হিসেবে আপনাদের সবার যথেষ্ট সুনাম আছে, সবার। একজন রোগীর কাছে একজন ডাক্তার মানে হচ্ছে আল্লাহর নিয়ামত। তারা কিন্তু অনেক আশা নিয়ে আমাদের কাছে আসেন, কিন্তু এখানে আসার পর আমার অবজারভেশন হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই আপনারা ঠিকঠাক মতো রোগীদেরকে সার্ভিসটা দিচ্ছেন না। অনেকে লেট করে হাসপাতালে আসছেন, কোনো বন্ধ পেলে আপনারা ঢাকায় বা অন্য কোথাও চলে যাচ্ছেন, লাঞ্চ করতে বাসায় যাচ্ছেন কিন্তু তারপরে ফেরত আসছেন না। অথচ আপনাদের সবাইকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে আবাসিক ডক্টর হিসেবে। তাই দুপুরের পর আসা রোগীরা কিন্তু চিকিৎসা পাচ্ছে না। কিন্তু বিকেলে আপনাদের প্রাইভেট চেম্বার, সেটা কিন্তু কোনো মিস নেই, সেটা কোনো বিরতি নেই, সেটা ঠিকঠাক মতো চলছে। একটু ক্রিটিক্যাল রোগী আসলে আপনারা নাকি রেফার করে দিচ্ছেন ওই যে ভদ্রলোকের নাম কি, জনল সাহেব, ওনার ক্লিনিকে। এমন অভিযোগ আমার কানে এসছে। অথচ আপনারা চাইলেই কিন্তু পারতেন এই হাসপাতাল থেকে ওই রোগীদেরকে প্রপার ট্রিটমেন্টটা দিতে, চাইলেই পারতেন। এসব বিষয় নিয়ে সিভিল সার্জন স্যারের সাথে আমার কথা হয়েছে। এই হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে আমি চাইলে সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো ব্যবস্থা নিতে পারি, কিন্তু আমি সেটা করতে চাই না। আমি যেটা চাই যে আমরা সবাই নিয়মকানুন মেনে চলবো।
অ্যাটলিস্ট আমি যতদিন এখানে আছি ততদিন সবাইকে নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি ক্লিয়ার? দেখুন, আপনি কিন্তু এক অর্থে আমাদের সবার বিরুদ্ধে অভিযোগ তুললেন। আর চেম্বার তো আপনি নিজে করেন। আপনি ঠিক বলেছেন, আমিও চেম্বার করি, আমি চেম্বারে বসি, কিন্তু আমার সেই চেম্বারে বসার সময়টা হচ্ছে সরকারি ডিউটি শেষ করার পর, এবং আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু ফ্রি সার্ভিস। ঠিক আছে, আপনি ফ্রি সার্ভিস দিতেই পারেন, কিন্তু আপনার পথের সাথে সবার পথ তো মিল হবে না। আমি সেটা বলছিও না, আপনাদের মিলার মেলাতে। কথাও না। আর প্রাইভেট চেম্বারটা বাংলাদেশের আইনে অপরাধ নয়। বিদেশি ডাক্তাররা অ্যাভেলেবল প্রাইভেট চেম্বার করে। এটাই তো আমাদের একমাত্র প্রবলেম, যে আমরা কথায় কথায় বিদেশের উদাহরণ টেনে নিয়ে আসি। রহমান সাহেব, বিদেশে কিন্তু আপনার মতো একজন কনসালট্যান্ট সরাসরি রোগী পায় না। দ্যাট কনসালট্যান্ট ইজ অলওয়েজ আ রেফারেল ডক্টর। যাই হোক, সেসব নিয়ে কথা না বলি। আপনাদের চেম্বার এসব নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি যেটা চাই সেটা হচ্ছে যে সরকার যে কারণে আমাদেরকে নিয়োগ দিয়েছেন, আমরা সেই দায়িত্বটুকু ঠিকঠাক মতো পালন করবো। দ্যাটস ইট। আমি চাই আমরা সবাই মিলে এই হাসপাতালটাকে একটা মডেল হাসপাতাল হিসেবে দাঁড় করাবো, এবং সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। পাবেন, আমাদের সবার সহযোগিতা আপনি পাবেন, কিন্তু আপনি তো জানেন একটা হসপিটাল শুধুমাত্র ডাক্তার নির্ভর নয়। এখানে লট অফ প্রবলেম রয়েছে, নানাবিধ প্রবলেমে জর্জরিত। সেই সমস্ত প্রবলেমগুলো আপনি কতটা সলভ করতে পারবেন, সলিউশন দিতে পারবেন, টাইম উইল সে। ইয়েস, ইউ আর রাইট, টাইম উইল সে। ঠিক আছে, দেখি সময় আমাদের উত্তরটা কি দেয় এবং কত দিনে দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ। স্বর্ণা, জি স্যার। আপনি এখন যেভাবে কাজ করে যাচ্ছেন না, আপনি চেষ্টা করবেন সবসময় এরকম করে কাজ করে যেতে। দেখবেন মানুষের দোয়া আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, দেখবেন। থ্যাংক ইউ স্যার, আপনিও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন মানুষের সেবা করে যেতে পারি। নিশ্চয়ই। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চাটা অনেক ভালো ছিল। তাই? হ্যাঁ, তোমাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার তোমাকে দেওয়ার কথা। আমাকে? কেন? ঢাকা ছেড়ে এখানে এসেছি 1.5 থেকে 2 মাস হয়ে গেছে। আমি এখনো জানি না এলাকাটা কেমন, এলাকার মানুষগুলো কেমন। এর মধ্যে একটা দিনও তুমি আমার জন্য বের করতে পারোনি। বন্ধর দিনগুলোতেও গ্রামের ভেতর চেম্বারে চলে গেছো। বাট ইটস ওকে, বেটার লেট দ্যান নেভার। অবশেষে আজকে যে তুমি আমাকে নিয়ে বের হচ্ছ, সেজন্য একটা থ্যাংক ইউ তো তুমি পেতেই পারো। ও আচ্ছা, ওই থ্যাংক ইউ। অভিমান থেকে। দীপ্তি, কি করবো আমি, বলো? তুমি তো জানো আমার প্রফেশনটা এরকম। হোয়াট ক্যান আই ডু? হাসপাতাল, চেম্বার সবকিছু ম্যানেজ করা তো একটু ডিফিকাল্ট, ঝামেলার কাজ। আর আমি চেয়েছি যে আমার এলাকার মানুষের সেবা করব, একটা সময় গিয়ে আমি এটা করব। সেজন্য শহর ছেড়ে, সমস্ত জৌলুস ছেড়ে আমি এখানে। প্লিজ হেল্প মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি সবকিছু খুব তাড়াতাড়ি গুছিয়ে নেব, তারপর তুমি কোনো অভিমান করার সুযোগই পাবে না, প্রমিস। তাই দেখবো কতদিনে সবকিছু গুছিয়ে নাও। দেখো, ঠিক আছে, এখন যাও, অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছি, কিন্তু তুমি কি এটা পরে যাবে? না, শাড়ি পরবো। এতদিন পরে জামাইয়ের সাথে বের হচ্ছে, একটু বউ বসে যে বের হবো না? তুমি এখন রেডি, যাও, রেডি হও। হচ্ছি, 5 মিনিট। রেডি হও। হ্যাঁ হাসান, কি হয়েছে? তুই এক কাজ কর, যে মনিরকে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আসতে বল তোর বাসায়। তোর বাবাকে হাসপাতালে নিয়ে আমি আসছি। অ্যাম্বুলেন্স নষ্ট মানে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দাঁড়া। আয় দীপ্তি,
এই কোনটা পড়বো বলো তো? ইয়ে দীপ্তি, ওই হাসানের বাবা, মানে হাসান ফোন দিয়েছিল, বললো যে ওর বাবা। দীপ্তি, আই এম সরি। হ্যাঁ, প্রেশার এখনো কিছুটা হাই, বুঝছিস? পালস রেটও বেশি। আমার মনে হয় উনি মাইল্ড স্ট্রোক করছে একটু। টেনশনে কিছু নাই, টেনশনে কিছু নেই। উনি বাথরুমে পড়েছিল কতক্ষণ? স্যার বেশিক্ষণ হয় নাই। আব্বা যাওয়ানোর পরেই ওই ছোটো বাতিজা গেছিল, আব্বা দরজাও আটকায় নাই। ছোটো বাতিজা গিয়া দেখে আব্বা মাড়ির মধ্যে শুয়ে আছে আর কাপড় ভেজা। আচ্ছা, যে তুই একটা ইয়ে করিস তো, ওই এক্সরে করে ফেলিস। হাত পা ভাঙেনি এটা শিওর, ওই যে অনেক সময় পড়ে গেলে ওই যে ফ্র্যাকচার ট্যাকচার হয়, পরে পেন্টেন ওঠে আর কি, বুঝছিস? বাথরুম থেকে কি কি নিজে নিজে বাড়িয়েছেন চাচা? স্যার আমার কান্দের উপর ভর দিয়ে নিজে নিজে হাইটে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। স্যার আমার কাছে আর ওষুধ লিখে দিব, ওটা ওই হাসান খাওয়াই দিবে আপনাকে, ঠিক আছে? চিন্তা করেন না। ধর। স্যার কি? স্যার আমি যে আপনারে কি কয়ে যে ধন্যবাদ দিব স্যার। আরে স্যার আব্বার এই অবস্থা দেখে স্যার আমার মাথা টাথা ঠিক আছে না। মনির বাইরে ফোন দিয়েছিলাম, অ্যাম্বুলেন্সের লেগে কইলো অ্যাম্বুলেন্স নষ্ট। এরপরে স্যার বাধ্য হয়ে আপনারে ফোন দিছি। স্যার আপনি আমার আব্বার লেগে স্যার এত দূর পথ পাড়ি দিয়ে আসেন স্যার, আর আমি আপনার কষ্ট দিয়ে ভালাইছি। কিসের কষ্ট? কোনো কষ্ট নয়, এটা তো আমার কাজ, বুঝিস না কেন? কাজ না আমার। শোন, তোকে একটা কথা বলি, বাবা মার সেবা করার সৌভাগ্য কিন্তু সবার হয় না, সবার কপালে জোটে না। তুই অনেক সৌভাগ্যবানদের মধ্যে একজন, যে তুই সুযোগ পেয়েছিস। এই যে আমাকে দেখ, আমি কিন্তু সেটা পারি নাই। আমার আব্বা যখন অসুস্থ ছিল তখন আমি এমডি করতে ইউকেতে, আমি ডাক্তার। আর আমার বাবা যখন মৃত্যুসজ্জায়, আমি তখন তার পাশে ছিলাম না। কত রাত যে আমি ঘুমাতে পারি নাই, বারবার মনে হয়েছে যে কি লাভ ডাক্তার হয়েছি। যে শেষ সময়ে আমি আমার বাবার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। আর তোর আব্বা তোদেরকে কি ভালোবাসে তুই জানিস? একবার ঈদে তোর আব্বা আমার বাবার কাছে গিয়েছিল, ওই তোদের জামা টামা কিনে দিবে এই জন্য টাকা নিতে। তো আম্মা ওনাকে উঠানে বসিয়ে ওই লাড্ডু আছে না, 2টা লাড্ডু খেতে দিয়েছে। তো আমরা দূর থেকে দেখি যে ওই লাড্ডুটা না খেয়ে একটা কাগজের মধ্যে মুড়িয়ে পকেটে রেখে দিচ্ছে। আম্মা জিজ্ঞেস করছে যে আপনি এই লাড্ডু পকেটে ঢুকাচ্ছেন কেন? ওই তখন কি বলছে জানিস? উনি নাকি মিষ্টি পছন্দ করেন না, তাই তোদের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু আমার ধারণা যে উনি মিষ্টি পছন্দ করেন না, এটা মিথ্যা। জি স্যার, আব্বা মিথ্যা কথা কইছে। আব্বা মিষ্টি পছন্দ করে, আব্বা মিষ্টি খুব পছন্দ করে। কান্দিস না, চুপ। তুই তো লাকি রে, তোর আব্বা মা বেঁচে আছে দুজনেই। ওনারা যত দিন বেঁচে আছে তুই চেষ্টা করবি তাদের সেবা করতে, তাহলে দেখবি তোর যখন সময় আসবে তোকে দেখে তোর সন্তানরা শিখবে, বুঝছিস? জি স্যার, আমি আপনার সব কথা মাইনা চলবো স্যার। ঠিক আছে, চল চাচা, যাচ্ছি। হ্যাঁ, আপনি ওই যে বারবার বলছে কিন্তু আপনি টেনশন করবেন না, একদম না, কিচ্ছু হয়নি আপনার, সব ঠিক হয়ে যাবে। আর ওষুধ দিয়ে দিব, ওষুধটা খাওয়া দিবে হাসান। আর মনির কি বলেছে রে, অ্যাম্বুলেন্স কখন নষ্ট হয়েছে? স্যার কইছে সকালবেলায় নষ্ট হয়েছে। সকালে? আচ্ছা ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম, দোয়া রেখেন। সামিয়া, তুই কি রেডি? ছেলেপক্ষ এসে পড়লো তো। রেডি মা। বাহ, চেহারায় কি সুন্দর গ্লো।
কিন্তু কোর্টের ড্রেস কেন? আজকে কেস আছে না মা? কিন্তু ওরা যে তোকে দেখতে আসছে। তো দেখতে দাও চেহারার সাথে সফলতার গ্লো। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি এই মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস কমায়, দেয় এইচডি গ্লো। আমাদের পরিবারে তুমিই হবে প্রথম লয়ার। চেহারার সাথে থাকুক সফলতার গ্লো। সরি স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলেন মনির আপনি? বাসায় ছিলাম স্যার। কেন বাসায় কেন? সরকার থেকে বেতন কি আপনাকে বাসায় বসে থাকার জন্য দেয়? অ্যাম্বুলেন্স তো নষ্ট স্যার, শুধু শুধু হাসপাতালে বসে থেকে লাভ কি, তাই একটু বাসায় গেছিলাম। আর যাবেন না? জি স্যার। এখন থেকে অফিস টাইমে আর বাসায় যাবেন না। আপনার যতক্ষণ ডিউটি ততক্ষণ আপনাকে হাসপাতালে উপস্থিত থাকতে হবে। আরেকটা বিষয়, অ্যাম্বুলেন্সটা এসছে 8 মাস হলো, আর আপনি জয়েন করেছেন হচ্ছে 6 মাস। আপনার লগ বুক বলছে যে এই 6 মাসে অ্যাম্বুলেন্স ব্যবহার হয়েছে মাত্র 34 দিন। বাকি দিন অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে বসা ছিল। এত ঘন ঘন নষ্ট হওয়ার কারণটা কি? মেশিনারি জিনিস স্যার, আমি কেমনে কই? মেশিনারিজকে আগে বললে নষ্ট হয় নাকি? কি এবার কি নষ্ট হয়েছে? ব্যাটারি। কি ব্যাটারি স্যার, মনে হয় ব্যাটারি পাল্টাইতে দেবো। ব্যাটারি নষ্ট হয়ে গেছে? জি স্যার। আমি মেকানিককে খবর দিয়েছি, দুপুরে আইব। আচ্ছা ঠিক আছে, যান। আর আপনাকে যেটা বলেছি, আপনি যতক্ষণ ডিউটি ততক্ষণ আপনি হাসপাতালে উপস্থিত থাকবেন, অন্য কোথাও যাবেন না। জি স্যার। সালাম স্যার। হাসান। জি স্যার। এই ওই মনির যে মেকানিক অ্যাম্বুলেন্স ঠিক করেছে, চিনিস? জি স্যার, রুস্তম ভাই। হ্যাঁ, কেমন? ভালো না স্যার, তান্দাবাজটা একটু। আমি এটাই ধারণা করেছিলাম। বুঝছি। স্যার একটা কথা কই। কি বল? স্যার আমার কি মনে হয় জানেন, মনির ভাই ইচ্ছা করে অ্যাম্বুলেন্সটা নষ্ট রাখে, আর প্রত্যেকবার ঠিক করে মেকানিকের কাছ থেকে কমিশন খায়। আগে আমগো যে করিম চাচা ছিল ড্রাইভার, হ্যাঁ থাকতে অ্যাম্বুলেন্স কিন্তু একবারও নষ্ট হয় নাই, সব সময় চলতো। করিম ভাইয়ের লগে ওই যে অ্যাম্বুলেন্স যে খোকন ভাইয়ের ঝামেলা আছিল, খোকন ভাইয়ের 3টা অ্যাম্বুলেন্স। মাইনসে কয় মনির ভাই নাকি খোকন ভাইয়ের কাছ থেকে টাকা খায়া অ্যাম্বুলেন্স নষ্ট রাখে। ঘাবড়া যে কিছু একটা আছে সেটা তো বুঝতেই পারছি। আর প্রতিবার অ্যাম্বুলেন্স ঠিক করার যে অ্যামাউন্ট, সেটার পরিমাণটাও এমন যে একজন টিএচওর পক্ষে সেটাকে পাশ করানো সম্ভব হয় না। সেটা পাশ করানোর জন্য ওই সিভিল সার্জন স্যারের অনুমতি লাগে। আবার জেলা থেকে পেপার সাইন হয়ে আসবে, সেটার জন্য লাগে সময়। মনে তো সেই সুযোগটাই নিচ্ছে। ওই কার নাম বলি? মেকানিক রুস্তম স্যার। ও ছাড়া আর কেউ ভালো কেউ আছে পরিচিত তোর? স্যার এলাকার মধ্যে তো ধরেন 2জনে কাম করে, এক হলো সোহেল ভাই আর হলো হাবিব কাকা। হাবিব কাকার অবশ্য বয়স হয়ে গেছে, ওনার বাইরে কাম করতে চায় না। আচ্ছা ঠিক আছে, ওনাকে আসতে বল। ওই হাবিব কাকা না কার কথা বলি ওনাকে বল, আমার কথা বলিস। আর মনিরকে গিয়ে বলবি যেন কোনো মেকানিক না ডাকে। ওই হাবিব কাকা যখন আসবে তখন সে যেন উপস্থিত থাকে। আচ্ছা স্যার। আর একটু ইয়ে খাও তো, একটু চা খাও, আমার ঘাড় মাথা সব ধরে গেছে। চা খেয়ে আমি গ্রাউন্ডে বেরোবো। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আপনার কোম্পানি কি ফলের ব্যবসা শুরু করলো নাকি? না স্যার, যে কি বলেন, ফলের ব্যবসা শুরু করবে কেন স্যার? তাহলে এগুলো কি? উপহার স্যার। এখন ফলের মৌসুম, আমাদের কোম্পানির পক্ষ থেকে মৌসুমী উপহার স্যার আপনার জন্যে। দেখি। বাহ, সুন্দর তো, কিন্তু আমার তো অ্যালার্জি। কিসে স্যার? কোন ফলে? ফলে না, উপহারে। স্যার কিন্তু রসিক আছেন। স্যার রুমটা তো প্রচন্ড গরম স্যার, এর মধ্যে আপনি রোগী দেখছেন স্যার, কি বলবো স্যার। কালকে একটা এসি লাগিয়ে দিই স্যার, আমাদের কোম্পানির পক্ষ থেকে স্যার, শুধু আপনার জন্য। এসি? জি স্যার। ভালো, এসি লাগিয়ে দিবেন। তো তার জন্য কি করতে হবে একটা এসির জন্য?
লিখতে হবে স্যার, আমাদের কোম্পানির ওষুধগুলো বেশি বেশি করে লিখতে হবে। আমি যেমন খেয়াল করলাম লাস্ট যে পেশেন্টটা বেরিয়ে গিয়েছে স্যার, তার প্রেসক্রিপশন আমি দেখলাম যে আপনি আমাদের কোম্পানির মাত্র স্যার একটি ওষুধ লিখেছেন। আপনি কিন্তু চাইলেই স্যার আরও 2টা ওষুধ লিখতে পারতেন স্যার। আপনাদের কোম্পানির রাগটা কমানোর ওষুধ আছে নাকি? অ্যাঙ্গার ম্যানেজমেন্ট না তো স্যার। কেন? মানে স্যার এই পেশেন্ট কি বেরিয়ে গিয়েছে স্যার, হাইপার টেনশনের পেশেন্ট? না না, রোগীটাকে বাড়েনি, এমনি আমার নিজের জন্য বলছি। কারণ আপনার কথাবার্তা শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছে, ভীষণ। আপনি আমার পেশেন্টের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে আপনি দেখেছেন, আমাকে ঘুষ দিতে চেয়েছেন, তারপর দেখেন আমি আপনার সাথে হাসি হাসি মুখে কথা বলছি। আমার এটা আসলে ওষুধ লাগবে রাগ কমানোর, নাহলে যে কোনো মুহূর্তে আমি কিন্তু রাগে ফেটে পড়তে পারি, বুঝছেন? তারপর চরম অপমান করে আপনাকে এখান থেকে বের করে দিতে পারি। ছি ছি স্যার, আপনি যে কি বলছেন! আপনি কিন্তু স্যার আমাকে একদমই ভুল বুঝেছেন স্যার। আমি কিন্তু আমাকে ভুল শুদ্ধ বোঝাবেন না প্লিজ। আমার বিবেচনায় কোনো কোম্পানির ওষুধ যদি মনে হয় যেটা কার্যকর, আমি এমনিতেই সেটা প্রেসক্রাইব করব। আমাকে কিছু দিতে হবে না, কোনো উপহার লাগবে না, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। একদম গুড, ঠিক আছে, আপনি আসতে পারেন। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও আপনি এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এটা দিয়ে দাও আমাকে। থ্যাংক ইউ। আরেকজন আছে, ওনাকে আসতে বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। কেমন আছেন? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো ভালো আছি। স্যার আমাদের কোম্পানি থেকে নতুন একটা ওষুধ বের করেছে, প্রেশার কন্ট্রোল করার জন্য খুবই কার্যকর। আচ্ছা স্যার আপনি কষ্ট করে যদি আমাদের এই লিটারেচারটা একটু পড়তেন তাহলে ওষুধ সম্পর্কে আরও জানতে পারবেন। তাই শুধু এটাই এনেছেন? জি স্যার। আর কিছু আনেননি? আর কিছু বলতে স্যার? আরো কত কিছু কেউ আনেন না, গিফটের কথা বলছে আর কি, গিফট, খাম, ফলমূল, বল পাঙ্গাস। গিফট? স্যার আসলে আমাদের কোম্পানি থেকে এসব কিছু করে না, আসলে আমাদের এই ধরনের প্র্যাকটিস নাই স্যার। আমাদের কোম্পানি বিশ্বাস করে ওষুধের গুণগত মান যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা রোগীদেরকে প্রেসক্রাইব করবেন, এটাই আমরা আশা করি স্যার। সেটাই আমি জানি, জানি এমনি আপনার সাথে ফান করছিলাম। আমি জানি আপনাদের কোম্পানির ওষুধ অনেক ভালো, অনেক এফেক্টিভ। না কিছুক্ষণ আগে একজন এসেছিল, এসে খুব ফলের ঝুড়ি টুড়ি নিয়ে এসছে আর কি। রুম নাকি তার কাছে গরম লাগছে, এসি লাগিয়ে দেবে। কিন্তু ওনারা বুঝতে পারেন না যে সব ডাক্তার এক না। ইনফ্যাক্ট 99% ডক্টরই এসব উপহার পেয়ে কিন্তু ওই ওষুধ প্রেসক্রাইব করে না। ডক্টররা প্রেসক্রাইব করেন হচ্ছে ওষুধ এফেক্টিভ কিনা সেটার উপরে। হ্যাঁ ভালো ভালো ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, আপনি আপনি আসুন, অসুবিধা নেই। কোনো রোগীর প্রয়োজন হলে আমি এমনিতেই লিখে দেবো। থ্যাংক ইউ স্যার। স্যার যদি কিছু মনে না করেন, আমাদের নতুন ওষুধের কিছু স্যাম্পল এনেছিলাম, দিয়ে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। হাসান, ওনার কাছ থেকে ওষুধের স্যাম্পলটা নিয়ে রাখো, আর কোনো রোগীর প্রয়োজন হলে দিয়ে দিও। ঠিক আছে, হ্যাঁ এনে রাখো। ওই যে মানে বলে দিও পরে আবার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে হাসান, ইয়ে কর, ওই সব কিছু গুছা, আমি বাড়ি আছি, বাড়ি একটু দাঁড়াই। লাইট বন্ধ করে দিস। শোবে না? এই তো এই পাতাটা শেষ করি, তারপর শুয়ে পড়বো। কে? বিথি ভাবি কল করেছিল। তাই? কেমন আছে ওরা? ভালো আছে, নতুন গাড়ি কিনেছে, সেডান। তাই নাকি? বাহ, ভালো তো।
আচ্ছা তুমি কি সত্যি কোনো কিছু রিগ্রেট করো না? রিগ্রেট কেন? এই যে তোমারই ডাক্তার বন্ধুরা এক একজন নতুন নতুন ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, তোমার কি কিছু মনে হয় না? তুমি কি একবারও আমাদের ভবিষ্যতের কথা ভাবো না? তোকে কে বলেছে যে আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না? আমি অবশ্যই ভবিষ্যৎ নিয়ে ভাবি, বুঝছো? কিন্তু প্রয়োজনের থেকে বেশি কিছু আমার দরকার নেই, আমার চাই না, আমার অঢেল কিছুর দরকার নেই। আমার শুধু দরকার তোমাকে, শান্তিকে, সুখকে আর সম্মানকে, বাস। আই এম হ্যাপি। তা থাকবে কেন? তুমি তো এই পৃথিবীতে এসেছোই মানুষের সেবা করার জন্য, তাই না? চিন্তা করো আমি কত লাকি। এখন শুনছো না তো, একদিন বুঝবে। কি বুঝবো? বুঝবে কি বুঝবে? যে তোমাকে নিয়ে একদিন আমি অনেক সুখে শান্তিতে বসবাস করবো, সেটা। মা ফোন করেছিল। আচ্ছা, কয়েকদিন আগে একটা ছেলে দেখে গেল না, অস্ট্রেলিয়া থাকে। ওরা সৃষ্টিকে পছন্দ করেছে। তাই নাকি? ছেলে পক্ষ 20 তারিখে আগদের ডেট ফাইনাল করেছে। কোন 20 তারিখ? এই 20 তারিখ। এই 20 তারিখ? বাহ, আমার শালিকার বিয়ে তাহলে আসন্ন। খুব ভালো, খুব ভালো। তো তুমি কবে যেতে যাচ্ছ? মা 1 সপ্তাহ আগে যেতে বলেছিল, মানা করে দিয়েছে। কেন? আমি বলেছি আমি আর তুমি একসাথে যাব। কেন? এটা কেন করতে হবে? তুমি যেতে চাইলে যাও, আমি তো আগেই চলে আসবো। তোমাকে ছাড়া থাকতে পারলে তো হতোই, তাহলে তো আর এই মফস্বল শহরে এসে পড়ে থাকতাম না। আরে খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু হয় না, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আসো আসো, এই যে এখানে কত সুন্দর একটা জায়গা। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে চেনেন? আরে আপনারে কে না চেনে, আপনারে সবাই চেনে। আচ্ছা, আমি 2টা কামিজ বানাতে দেব, আপনি ঠিকঠাক মতো সেলাই করতে পারবেন? আরে ভাবি কি কোন, হের মতো ভালো টেলার আছে নাকি? হ্যাঁ, খুব সুন্দর কাপড় বানায়। আচ্ছা, আপনি তাহলে 2টা কামিজ সেলাই করতে কত করে নেবেন? আরে কি কোন ভাবি, আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবো না, আমি এমনি সুন্দর করে 2টা জামা বানাই দিব না। এইটা কেমন কথা? আপনি জামা বানানোর টাকা নেবেন না কেন? ভাবি টাকার কথা কইেন না, আপনার কাছ থেকে টাকা রাখতে পারবো না। এই যে ভাই হাসপাতালে জয়েন করার পর থেকে আমাদেরকে ফ্রি ফ্রি কত দেখা দেয়, কত অসুখপত্র দেয়, আর তার বোর কাছ থেকে আমি জামা বানানোর টাকা রাখবো? শুনেন, জামা বানানো শেষ হইলে আমি জরিনা পরে দিয়ে পাঠাই দিব না। আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে দিয়েন, কিন্তু অন্তত খরচের টাকাটা নেন। আপনি এটা নিয়ে কোনো টেনশনে করেন না, আপনি আসেন না, ভিতরে আসেন, ভিতরে এসে বসেন, কি খাবেন বলেন, ঠান্ডা কিছু আনবো? না থাক, কিছু আনা লাগবে না, আজকে কিছু খাবো না। আপনি কাপড় বানিয়ে জরিনা আপাকে দিয়ে পাঠিয়ে দেন। হ্যাঁ ভাবি, আমি সুন্দর করে বানায় জরিনা পরে দিয়ে পাঠাই দিব না। আর ভাইরে আমাকে সালাম দিয়ে। এটা সিভিল সার্জন অফিস থেকে আসছে। আপনি শো কজের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন হাতে 3 দিন। এর মধ্যে আপনি অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ার ব্যাখ্যা দেবেন। আপনার ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পারলে সিভিল সার্জন মহোদয়ের আদেশে আমার নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি হবে। আর আপনি যদি আপনার দোষ স্বীকার করে নেন তাহলে সেটার দরকার হবে না। তখন সরকারি বিধি অনুসারে আমি চেষ্টা করবো আপনার জন্য সর্বনিম্ন শাস্তির সুপারিশ করার। ঠিক আছে? আপনি এখন আসেন। স্যার, জনাল ভাই। কোন জনাল? ওই যে স্যার, ওই মমতা ক্লিনিকে জনাল ভাই। ও, আসতে পারো। ভাই আছো কেমন? আছি ভালো, বসেন। আপনি হঠাৎ সরকারি হাসপাতালে কি মনে করে?
কেন ভাই, আমার কি সরকারি হাসপাতালে আসা নিষেধ নাকি? হ্যাঁ, আসলাম তোমার সঙ্গে একটু দেখা করতে। আর তুমি আসার পরে তো এই হাসপাতালের চেয়ারে পাল্টে গেছে। দরকার ছিল এটা। আরে গরিব মানুষরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট পাবে না, এটা কি ঠিক? ঠিক না তো? গুড গুড, ভেরি গুড, খুব ভালো খুব ভালো। আলহামদুলিল্লাহ। এই যে আপনি প্রশংসা করছেন, কত ভালো লাগছে। আর এদিকে আমি সব শুনেছি উল্টাপাল্টা। আমি শুনেছি যে আপনার ক্লিনিকে রোগী ভর্তি হচ্ছে না দেখে নাকি আপনি আমার উপর রাগ। আরে মিথ্যা কথা, কারা বলে? আর আমি হলাম ব্যবসায়ী, রাগ করা আমার স্বভাবের মধ্যে নাই। আর তুমি তো খারাপ কিছু করতেছো না, ভালো কাজ করতেছো। তবে একটা বিষয় কি জানো তানভীর, ভালো কাজও কিন্তু বেশি করা ভালো না। জানোই তো সবকিছু একটা লিমিটের মধ্যে থাকা, ঠিক আছে? ধরো এখানে এই হাসপাতালে রোগী আসবে, ডাক্তার পরামর্শ দিবে, সেটা ঠিক আছে, কিন্তু এরপরে রোগীর যে সার্বক্ষণিক সেবা সেটার দায়িত্ব আমার হাতে থাকাই ভালো। আমার হাসপাতালে এক্সপার্ট নার্স আছে, হ্যাঁ, ঠিকঠাক মতো টেস্ট করার জন্য বিভিন্ন রকমের প্যাথোলজিস্ট আছে, টেকনিশিয়ান আছে। আর তোমার হাসপাতালের যত ভালো ভালো ডাক্তার সব তো আমার এখানে বসে। এর চেয়ে ভালো সেবা একজন রোগী আর কি পাবে তুমি আমাকে বলো তো? মানে আপনি কি চাচ্ছেন যে আমার এই হাসপাতালের রোগী আমি ভর্তি না করি? এই তো বুঝে ফেলছো, গুড। এই জন্যই বলে সমঝদারকে লিয়ে ইশারাই কাফি, তুমি সেটা প্রমাণ করে দিছো। শোনো, এই হাসপাতাল যেভাবে চলতেছিল আগে সেভাবে চলতে দাও। তোমার এটা নিয়ে কিচ্ছু করার দরকার নেই, যা করার সব আমরা করবো। তুমি শুধু যেটা করবা, তুমি বৌমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে রাখো। সময় মতো তোমার ভাগ ওইখানে ডিপোজিট হয়ে যাবে। এটা নিয়ে তোমার মিনিমাম টেনশনের কোনো দরকার নেই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি খুব অবাক হলাম জানো ভাই আপনার কথা শুনে। কেন ভাই? প্রথমত আপনার ভণ্ডামি দেখে। আপনি মুখে আল্লাহর নাম নিচ্ছেন আর দিচ্ছেন আমাকে অন্যায় প্রস্তাব। আর দ্বিতীয়ত আপনি বোধহয় এখনো আমার সম্পর্কে তেমন খোঁজ খবর নিতে পারেননি। যদি নিতেন তাহলে আপনি আমার সামনে আমার অফিসে বসে এই অফার করার সাহস পেতেন না। এটা সরকারি অফিস দেখি খালি। আর আমার পারিবারিক শিক্ষা আমাকে উদ্ধত হতে দিচ্ছে না। তা না হলে এতক্ষণে আমি ব্যবসায়ী, রাগ করা আমার স্বভাবের মধ্যে নাই। সঠিক মূল্যে আমি পণ্য কিনতে চাই। এই পাপড়টা তো দাম বাড়ানোর জন্য নিলা, বুঝতে পারছি, অসুবিধা নাই। তুমি যত চাও বলো, তুমি যেটা বলবা সেটাই হবে। তুমি যেটা চাইবা সেটাই দেবো, খালি এই হসপিটালে রোগী ভর্তি হবে না। জন ভাই, আমি যদি খালি টাকা কামাইতে চাইতাম না, তাহলে আপনার ওই ক্লিনিকের থেকে 5টা ভালো ক্লিনিক দিতে পারতাম। 5টা। ঢাকা ছেড়ে এখানে আসতাম না। এটা কিন্তু আমারও এলাকা। এই এলাকা কিন্তু আমি বড় হয়েছি, বুঝছেন? আর ওই টাকা দিয়ে কিনতে চাইলেন না, ওটা আপনি জীবনে কোনোদিন পারবেন না। আর ওটা যে ফাপড় না, সেটা যদি একটা চাপড় মেরে এখন বুঝাই দিই তাহলে। তুমি তো আসলে একটা কঠিন মা, জানি। কিন্তু আমি যে একটা জাত ব্যবসায়ী সেটা জানো। শোনো, রাগ করা আমার স্বভাবে নাই, ঠিক আছে, কিন্তু আমার পছন্দের জিনিস আদায় করার সমস্ত অ্যাঙ্গেল আমার জানা আছে। তুমি বললা না যে তুমি এই এলাকার ছেলে, সেজন্যই ভাবছিলাম যে মিউচুয়ালি এটা সলভ করি, কিন্তু তুমি তো মা। যাই হোক, তোমার একটা অ্যাডভাইস দিয়ে যাই। জানো তো, এলাকায় দুষ্ট লোকের অভাব নাই, তাই কষ্ট করে নিজেদের সাবধানে রাখবা। আসি। স্যার স্যার স্যার
কি কইলো? কিছু না, কিনতে আসছিল, কিনতে না পেরে একটু হুমকি দিয়ে গেল। তুই যা, এসব নিয়ে কারোর সাথে কথা বলার দরকার নেই। একটু দাঁড়াও তো, কি? কুমড়ো কিনবো। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুমড়ো নিব। কোনটা লইবেন? কোনটা লইবেন? কোনটা ভালো হবে? এই যে আমি বাইসা দিতেছি। এই যে এই দুইটা লন, খাওয়ার স্বাদ পাইবেন। ব্যাগ ট্যাগ নাই হাতে, কি করে নিবা? রাখেন, আমি দিতেছি। সরি সরি, ইয়েস। কত করে? টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, টাকা দেওয়া লাগবে না। টাকা লাগবে না মানে কত করে বলেন? কত বলেন? না না মাগো, আমরা গরিব হইলেও মানির মান জানি। আর বাবাজি আমাদের যে উপকার করে সেই ঋণ কি আমরা পরিশোধ করতে পারবো? আর বাবা হইলো ফেরেস্তার মতন, তার কাছ থেকে টাকা নিলে আমার পাপ হইব। শোনেন, টাকা রাখেন, আপনার কোনো পাপ হবে না। আর আমি একজন ডাক্তার, সেবা করা হচ্ছে আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমি আমার কর্তব্যটা পালন করি, আর কিছু না। দাও, টাকা দিয়ে দাও। আমার মাফ করবা, আমি যদি তোমার কাছ থেকে টাকা নেই, এইটা যদি তোমার শাশি জানতে পারে তো তোমার ঘরেই ঢুকতে দিব না। আর এটা তো আমি কিনা নি নাই, এটা আমার গাছে। আচ্ছা ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গেলাম। আর এরপরে নিলে কিন্তু টাকা নেবেন। এরকম করে ফ্রি ফ্রি জিনিস নিয়ে গেলে, বুঝছেন চাচা, মানুষ কিন্তু খারাপ বলবে। বড় ভাই, এই ডাক্তারের বদলি করে দেওয়া যায় না? আসছে তো 2 মাস হয় নাই, এখনই বদলে করানো যায়? তাইলে কোনো কিছুতে ফাঁসাই দেন। আরে না না, উল্টাপাল্টা কিছু করা যাবে না। শত হলেও সে একজন ডাক্তার, আর আমরাও তো বাস স্ট্যান্ডের গুন্ডা পান্ডা নই। দেখছেন বড় ভাই, রহমান স্যারের দরদটা মোটে উতলাই পড়তি। আচ্ছা ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার দরকার নাই। আমি দেখতেছি, নেতা তো ঢাকায়, নেতা আসুক, আমি দেখি কি করা যায়। আমার মনে হয় যে বদলি করাটাই ওয়াইজ হবে, কিন্তু এই বদলি করতে যে কত টাকা ঢালতে হবে সেটাই হচ্ছে বিষয়। আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না, আমরা সবাই আছি, সবাই মিলে আমরা কালেক্ট করবো। আপনি নেতার সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমাকে একটু ভাবতে দেন। নেতা আসুক, আপনারা এখন যান। নেতা আসলে আমাদের ঘরটা জানাবেন তাহলে। ঠিক আছে। বড় ভাই, যাই করেন একটু জলদি করেন, ঝামেলা বাড়লে কিন্তু পরে ঘাট থেকে নামানো যাবে না। আসসালামু আলাইকুম। আপনি আসছেন? আমি তো ভাবছিলাম আপনি আজকে আসবেন না। ভাবি, মেয়ের জন্য দেরি হয়ে গেল। কেন, কি হয়েছে? ও রাত্রে বায়না ধরছে পিঠা খাইব। সকালবেলা উঠা পিঠা বানায় দিয়া স্কুলে পাঠায় পরে আইছি। আপনি তাহলে আগে বাসন মেজে নেন, এরপরে ঘর পরিষ্কার করেন। ভাবি, অল্প বানাইছি, এটা আপনাদের লিগা। আমাদের জন্য আবার আনতে গেছেন কেন? ভাবি, ভাইজান কি হাসপাতালে চলে গেছে? হ্যাঁ, কেন? আমার মেয়েরে জ্বরেতে ভালো করছিল, এর লেগে আমার মেয়েটা দিছে। কে? রফিক? কিরে, কেমন আছিস? জি ভালো। আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন না, বসেন। তুই দাঁড়াচ্ছিস কেন? বস। না স্যার, আমি দাঁড়াই, কোনো অসুবিধা নেই। বস।
স্যার আমার বউটা অসুস্থ। শরীরের অসুখ না হয় আলো দিলে সারিয়ে দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু কারো মনের অসুখ আমি সেটা কিভাবে সারাবো বলতো? ভাবি, আপনার সমস্যা শোনার আগে একটা গল্প বলি, শোনেন। একটা গ্রামে না দুটো শিশু ছিল, তারা একসাথে পড়তো। একজনের বাবা ছিল অবস্থা সম্পন্ন গেরস্থ, আর আরেকজনের বাবা ছিল বটতলার এক চায়ের দোকানদার। তাদের সামাজিক অবস্থান ভিন্ন হলেও ওই শিশু দুটোর মনের উপরে কিন্তু সেটার কোনো প্রভাব ছিল না। তারা ছিল খুব ভালো বন্ধু, সব কিছু একসাথে একসাথে স্কুলে যেত, বেঞ্চে পাশাপাশি বসতো। স্কুল থেকে ফিরে আসার পথে মোলাবাড়ির আম বাগানের আমও চুরি করতো একসাথে। ওই গেরস্থ পরিবারের সন্তান বাড়ি ফিরে তার মায়ের হাতে সুস্বাদু রান্না পেট পুড়ে খেয়ে আরামসে ঘুম দিত। আর চায়ের দোকানদারের ছেলেটা স্কুল থেকে এসেই চলে যেত ওর বাবার চায়ের দোকানে। অবশ্য দোকানে বসে ছাড়ার কোনো উপায়ও ছিল না, কারণ তার বাবা ছিল যক্ষার রোগী। তাই কোনো রকমে একটা কিছু পেটে দিয়ে সেই বাচ্চা ছেলেটা দুপুর থেকে রাত অবধি চায়ের দোকানে চা বিক্রি করত। ছেলেটা যখন ক্লাস 5 উঠলো, তখন হঠাৎ করে তার বাবা মারা গেল। বাস, ছেলেটা পড়ে গেল অথৈ সাগরে। ঘরে মা, বোন আর অনেক অনেক সমস্যা পাশে রেখে ওই পড়াশোনা চালানোর মতো বিলাসিতা সেটা দেখানো তার পক্ষে সম্ভব হলো না। যে ছেলেটা প্রতি বছর ফার্স্ট হতো, সেই ছেলেটা শেষ পর্যন্ত হয়ে গেল চায়ের দোকানদার। আর সেকেন্ড হওয়া গেরস্থ পরিবারের সন্তানটা প্রাইমারি শেষ করে চলে গেল ঢাকায়। ওখানে স্কুল, কলেজ, মেডিকেল পাশ করে সোজা চলে গেল বিদেশ, অনেক বড় ডিগ্রি নেবে। তাই বিদেশ থেকে যখন ডিগ্রি নিয়ে ফেরত আসলো, তখন সেই ছেলেটার অনেক নাম ডাক, অনেক সুনাম। ওই শিশু দুটো কে আপনি কি জানেন ভাবি? জি জানি। তুই এবার স্যার ডাকতেছিস কেন? হ্যাঁ, ভাগ্য শুধু তোর সহায় হয়নি, কিন্তু আমি তো জানি যে তুই কি। সেই 9-10 বছরে তুই তোর মা, বোন সবার দায়িত্ব যেভাবে নিয়েছিস, সেই তুলনায় আমার এসব অর্জন তো তুচ্ছ রে। তুই সবসময় ক্লাসে ফার্স্ট হতি, আমি কোনো দিন তোকে হারাতে পারিনি। তুই যদি অভাবের কবলে না পড়তি, আচ্ছা তুই আমার থেকে কত ভালো করতি। তুই কেন আমাকে স্যার ডাকবি? আমার লজ্জা লাগছে রে বন্ধু, তুই কত বড় মানুষ, তোরে কেমনে আমি আগের মতন ডাকুম ক? তুই আইসোস শুই না, একবার দেখতে আসতে চাইছিলাম, কিন্তু পরে আর সাহস পাই নাই রে দোস্ত, সাহস পাই নাই। আসলে আমি ভুল আছিলাম, তুই খালি কাজে ভালো আস নাই, তোর মনটা অনেক বড় হয়েছিল দোস্ত। বন্ধু তুই আমার মাফ করে দিস, বন্ধু তুই আমার মাফ করে বস, কি খাবি? এই হাসান,
ভালো করে চা নাস্তা নিয়ে তো। ভাবি বলেন তো কি হয়েছে শুনি। চোখমচ ফাজিল, আমি তোর স্যার, আর তুই যদি আর কোনোদিন স্যার ডাকছিস তোরে মা, তাহলে ভাবি আছে সামনে কিছু কইলাম না। কি হয়েছে ভাবি বলেন তো? ওর ওই চোখে ঝাপসা থাকে। কি ব্যাপার, তুমি কও না কে? তোমার সমস্যা কও। মাথা ব্যথা করে আর চোখে খালি ঝাপসা দেখি। দেখি এদিকে আসেন, কাছে আসেন, চোখ উপরে তাকান, দেখি ডানে ডানে তাকান। কি ক্যাচ! বল তো হাতে ম্যাগনেটের মতো আটকে গেল, চেহারায় ধুলোবালিও আটকে গেল, আর গ্লো হাওয়া। এগুলো ম্যাগনেট দিয়েই দূর কর। কিভাবে? গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ দিয়ে। এর ম্যাগনেট অ্যাকশন ত্বকের গভীর থেকে ধুলোবালি দূর করে আর মাল্টিভিটামিন ত্বককে উজ্জ্বল করে দেয় ডিপ ক্লিন গ্লো। গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ। সবই তো বুঝলাম, কিন্তু মাত্র 2 মাস আগে পোস্টিং পাওয়া একজনকে বদলি করাটা তো ডিফিকাল্ট। অন্তত 6 মাস তো সময় পার করতে দিতে হবে। লিডার, 6 মাস পার করতে দিলে আমাদের তো ব্যবসা বাণিজ্যের 12টা বেজে যাবে। একটু জলদি করতে হবে প্লিজ, যা করার। আরে বললেই তো সব হয় না, এই জন্য কত জায়গায় তদবির করতে হয় জানো। আপনি ইচ্ছা করলে লিডার সবই সম্ভব। প্রয়োজনে প্রমোশন দিয়ে তাকে সরিয়ে দেন প্লিজ। বেসিক্যালি সে কিন্তু হার্টের সার্জন, অথচ দেখুন সে চেম্বারে বসে জেনারেল প্র্যাকটিস করছে। সবই যদি সে করবে তাহলে আমাদের দরকার কি বললাম। সেই তুমি যাও। লিডার, লিডার যেভাবেই হোক এই ডাক্তার এই জায়গা থেকে সরানো লাগবে। তাতে যত টাকা পয়সা লাগে আমরা ম্যানেজ করব, আপনি শুধু ব্যবস্থাটা করেন। লিডার, এই টাকাটা রাখেন, আপনি যা বলবেন দিব, কিন্তু এই ঝামেলাটা প্লিজ প্লিজ সরান প্লিজ। টাকা আবার এখন আনতে গেছে কেন? আমি কিন্তু আগেই বলে রাখছি এটা কিন্তু 5-10 লাখ টাকার ব্যাপার না, এই জন্য অনেক জায়গায় রিকোয়েস্ট করতে হবে। ঠিক আছে, 3-4 দিন পর আমি ঢাকায় যাব, দেখি কথা বলে। জি নাও জানো। আচ্ছা, আজকে অফিস থেকে চেম্বারে না গেলে হতো না? রাতের গাড়ি, তুমি তো একদমই রেস্ট পাবে না। কোনো অসুবিধা নেই, আমি আজকে আর্লি চলে আসবো। আর বুঝো না 2 দিন থাকবো না, কত রুগী এসে ফেরত যাবে। মার উপর না রাগ উঠছে। ছেলেপক্ষকে দুপুরে বলার কি দরকার ছিল? রাতে বললেই হতো, আমি একটু বাসায় গিয়ে সময় পেতাম। এখন পৌঁছেই আমার রান্নাঘরে ঢুকে যেতে হবে মার সাথে। কি রান্নাঘরে ঢোকানোর সমস্যা নাকি পার্লারে যেতে না পারানোর সমস্যা? যা, ছোট বোনের রাগ, এত সাজার কি আছে আমার? কেন? ছোট বোনের বিয়েতে কি বড় বোনের সাজতে নেই? অবশ্য তোমার না সাজলেও চলে, কেন তুমি তো দেখতে এমনিই সুন্দর, অনেক সুন্দর। আরে কি ব্যাপার, সকাল সকাল এত প্রশংসা? সূর্য কোন দিকে উঠলো আজকে? যেদিকে ওঠে সবসময় সেদিকে। কেন, কি কিছু বলি না বলে? কিছু বলি না দেখে মনে হয় আমি তোমাকে দেখে মুগ্ধ হই না? আমি সব সময় তোমাকে দেখে মুগ্ধ হই, প্রতিদিন নতুন করে ভালোবাসি। আচ্ছা, আর মিথ্যা কথা বলতে হবে না। মিথ্যা না। তুমি তোমার কাজ ছাড়া অন্য কাউকে ভালোবাসো? বাসি তো। আরে কাজ তো হচ্ছে ব্যাপার না, কাজ হচ্ছে আমার ধর্ম, আর তুমি হচ্ছে আমার প্রেম। হয়েছে, এখন খাও। কিরে হাসান? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি স্যার। সবাই আসছে? স্যার এখন তো আর কেউ লেট করে না, সবাই চলে আসবো। বাহ, কি কিছু বলবি? জি স্যার, একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ বল। স্যার, আপনারা বদলি করার চেষ্টা চলতেছে। তোকে কে বলেছে? তুই কোথেকে জানলি? কে চেষ্টা করছে? সবাই মিলে চেষ্টা করতেছে। কাল রাইতে নেতার অফিসে মিটিং বসছিল। হ্যাঁ, যে পিয়ন, হ্যাঁ আমার জ্ঞাতি ভাই হয়, হ্যাঁ নিজ কানে সব শুনছে স্যার। স্যার
আপনার আমরা কোথাও যেতে দিব না স্যার। স্যার দরকার হলে এলাকার মানুষে মিল্লা আমরা নেতার বাড়ির সামনে গিয়ে বসে থাকুন। আরে না না, পাগলের মতো কথাবার্তা বলছিস না তো। ওরা ট্রান্সফার করার চেষ্টা করছে, পারলে করুক না, অসুবিধা কি? এসব না হাঙ্গামা করার কোনো দরকার নেই। শোন, যখন কোনো সিস্টেম চেঞ্জ করতে যাবি তখন এসব হবেই, এসব সহ্য করতেই হবে, কিছু করার নেই। আবার এটাও জানি না যে তোর জ্ঞাতি ভাই ঠিক শুনেছে না ভুল শুনেছে। ভুল শুনে থাকলে আবার অন্য অনেক ঝামেলা হয়ে যাবে। বাদ দিয়ে সব, তুই যা, কাজ কর যা। তুই সবাইকে বলছিস যে আমি 2 দিন থাকবো না? জি স্যার, সবাইরে কয়ে দিছি, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, সবাই যেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এখানে? কি কোনো সমস্যা? স্যার আপনি মাফ করে দেন স্যার, আমি ভুল করছি স্যার। আমি আপনারা চিনতে পারি নাই স্যার। আপনার যে এত ভালো মানুষ আমি এটা বুঝি নাই স্যার। স্যার আপনি অফিস থেকে আসার পরে ক্লার্ক সাহেব বলল আপনি সিভিল সার্জন স্যারের কাছে আমার ক্ষমা চেয়ে সুপারিশ করছেন। স্যার নিজের ভুল স্বীকার করার পরে আপনি আমার জন্য এরকম ক্ষমা সুপারিশ করবেন আমি এটা বুঝতে পারি নাই স্যার। স্যার আপনি আমাকে মাফ করে দেন স্যার। আচ্ছা, আপনি কান্না থামান আপনি। মনির, আপনি আপনার ভুল স্বীকার করেছেন। আপনি কি জানেন যে এটা কত বড় একটা বিষয়? মানুষ কিন্তু নিজের ভুল স্বীকার করতে জানে না। আপনি করেছেন, সেই সাহসটা আপনার ভেতরে আছে। আমি আপনার দোষ স্বীকার করার পরও আপনার ক্ষমার সুপারিশ চেয়ে তারপর একটা চিঠি ইস্যু করেছি। কেন করেছি জানেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনাকে আরেকটা বার সুযোগ দেওয়া উচিত। আমি যদি আপনাকে কোনো শাস্তি দিতাম তাহলে আপনি হয়তো মনে করতেন যে দোষ স্বীকার করলাম, শাস্তি পেলাম। আমি যদি আপনাকে সেই সুযোগটা না দিই আপনি হয়তো বাকিটা সময় একই কাজ করতেন। আমি যেটা করেছি সেটা আমার নিজ দায়িত্বে করেছি, আর আমি আশা করব যে আপনিও আপনার দায়িত্বটা সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করবেন। কি করবেন? অবশ্যই করবো স্যার। স্যার আপনি এখানে বেশি দিন থাকতে পারবেন না স্যার, আপনারা বদলি করে দিবে। কিন্তু আমি আপনার কথা দিতেছি স্যার, আমি মনির এই হাসপাতালে যতদিন থাকবো স্যার, এই হাসপাতালের অ্যাম্বুলেন্স আর একটা দিনের জন্য নষ্ট হয়ে বসে থাকবে না স্যার। আমি আপনার এটা কথা দিতেছি স্যার। অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম। আপনি চলেন, আমার সাথে যাবেন, আসেন। হাসান, চাবিটা দে। হ্যালো, কি কখন? আর আমি তো একটু কাদিপুর আইছি। কখন পায়ের অ্যাম্বুলেন্স কি হয়েছে? আচ্ছা আমি আইতেছি। কি হয়েছে? স্যার আমার নেতা তো অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স লাগবে, আমার একটু জলদি যাইতে হবে। আচ্ছা ওঠেন, আমিও যাবো আপনার সাথে। আচ্ছা হ্যালো দীপ্তি। হ্যালো, তুমি কোথায়? আমি হাসপাতালে। দীপ্তি সরি, আমি আসলে তোমাকে পরে সবকিছু এক্সপ্লেইন করবো। খুব ইমার্জেন্সি কেস, আমি ওটিতে ঢুকবো। হ্যালো দীপ্তি, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো
I'm sorry. Sorry. কালকে হঠাৎ করে একটা ইমার্জেন্সি, দীপ্তি আই এম সরি। তুমি কেন সরি বলছো তানভীর? সরি তো আমার বলা উচিত, ভুলটা তো আমার। তুমি যখন যা বলেছো সব সময় সবকিছু বিশ্বাস করার জন্য আমি সরি। তোমার উপর ভরসা করার জন্য আমি সরি। আমাকে নিয়ে বেড়াতে যাবে বলে কাজের প্রেসারে তুমি সেটা ভুলে গেছো, আর আমি তীর্থের কাকের মতো তোমার জন্য অপেক্ষা করেছি, সেই জন্য আমি সরি। এমনকি তোমার এক কথায় আমি ঢাকা ছেড়ে মফস্বলে এখানে চলে এসেছি, সেজন্য আমি সরি। তুমি কেন সরি বলছো? আমি সরি। আই এম সরি তানভীর, আই এম সরি। আমি ভুলিনি কিছু। কি চাচি, কি হয়েছে ওর? ঠান্ডা জ্বর? কি হয়েছে তোমার? কিছু হয় নাই? দেখি জিভ দেখি, না করো, জিভটা দেখি, আ করো, আ করো, মুখ আ দেখি, আ। হ্যাঁ, পেটের মধ্যে কি কৃমি নাকি? হ্যাঁ, মা, তোমরা ছেলে পক্ষের সাথে কথা বলে ডেট ফিক্স করো তো। তোমাদের জামাইকে এসব বলে কোনো লাভ নেই। আঁকতেই আসতে পারলাম না, রিসেপশনে আসবো কি আসবো না সেটা কে জানে। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি রাখি মা, পরে কথা বল। মানে দীপ্তি, কালকে স্কুলের মাঠে আমার একটা অনুষ্ঠান আছে, তুমি এলে খুব ভালো লাগতো।
এলাকাবাসী, আজকের এই অনুষ্ঠান কোনো বক্তৃতা দেওয়ার অনুষ্ঠান নয়। আজকের এই অনুষ্ঠান একজন সত্যিকারের নায়ককে সম্মান জানানোর অনুষ্ঠান। আমাদের সৌভাগ্য যে আমাদের এলাকায় থেকে সাধারণ রোগীর পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমি আর কথা বাড়াবো না, এখন ডাক্তার তানভীর মাহমুদ চৌধুরীকে সামান্য কিছু বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর মাহমুদ চৌধুরী। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসছেন আজকের এই অনুষ্ঠানে। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে আমাকে যে সম্মানটা প্রদান করা হচ্ছে, আমি আসলে জানি না এই ক্রেস্টের বা এত সম্মানের আমি যোগ্যতা রাখি কিনা। আমি শুধু এতটুকু বলতে পারি যে ডাক্তার হিসেবে আমি যা করেছি, যা করার চেষ্টা করেছি, ততটুকু আসলে আমার কর্তব্য। আজকে উপস্থিত সকলকে আমি একটা অনুরোধ করতে চাই যে আমরা যে অবস্থানে আছি, যে জায়গায় আছি, যে পেশায় আছি, যার যতটুকু দায়িত্ব, আমরা যদি যার দায়িত্ব শুধু সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা যদি এতটুকু পালন করতে পারি, তাহলে আমরা আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে, সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে শেষ করবার আগে আমি একজন মানুষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। প্রবাদে আছে, প্রত্যেকটি সফল পুরুষের পেছনে নাকি একজন নারীর অবদান থাকে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমি ধন্যবাদ দিতে চাই আমার সহধর্মিণীকে, আমার স্ত্রী দীপ্তি চৌধুরীকে। ওনার জন্য একটা জোরে করতালি। দীপ্তি, তুমি সব সময় আমার পাশে থেকেছো। কখনো কোনোদিন আমার স্বপ্ন পূরণের পথে বাধা না হয়ে আমাকে সহযোগিতা করার চেষ্টা করেছো। সেজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি কি একটু কষ্ট করে স্টেজে আসবে প্লিজ? আমি আশা করব যে আমার বাকিটা পথ তুমি ঠিক একইভাবে আমার পাশে থাকবে আর একইভাবে আমাকে সাপোর্ট করবে। আর এবার সবাইকে নায়ক হবার ইচ্ছেটা সবার থাকে, কিন্তু বুকের ভেতর সাহসটা সবার থাকে না। নায়ক হতে গেলে নিজের সাথে যে যুদ্ধটা করতে হয়, সবাই সেটা জিততে পারে না। অথচ প্রলোভনের জীবনটাকে একপাশে রেখে সবাই নিজ দায়িত্বটুকু ঠিকঠাক পালন করলেই আমরা সবাই এক একজন নায়ক হয়ে উঠতে পারি।